ট্রাম্প ট্যারিফ আর মধ্যপ্রাচ্য উত্তেজনার পরও খানিকটা গতি ফিরেছে রপ্তানি আয়। তবে এখনও সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ, কেননা লক্ষ্যমাত্রা অর্জনে বাকি 2 মাসে দরকার $16 বিলিয়ন। রপ্তানিকারকরা বলছেন, যুদ্ধ শিথিল ও ট্রাম্প ট্যারিফের চাপ কমায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো জরুরি। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। অর্থবছরের শুরুতে খানিকটা আশা জাগিয়ে পতনের ধারায় চলে যায় রপ্তানি খাত, যা অব্যাহত থাকে টানা 8 মাস। মূলত অন্যান্য দেশের মতো বিশ্বব্যাপী ট্রাম্প ট্যারিফের চ্যালেঞ্জে পড়ে বাংলাদেশও। এরপর অর্থবছরের শেষ প্রান্তিকে মধ্যপ্রাচ্য উত্তেজনা সে সংকট বাড়িয়ে দেয় আরও খানিকটা, ফলে আয় নেমে যায় তলানিতে। তবে এই অস্বস্তি আর দুশ্চিন্তার বৃত্ত থেকে কিছুটা বের হয়ে গেছে এপ্রিলে বছর ব্যবধানে 33% রপ্তানি বাড়িয়ে। যদিও এ নিয়ে খুব একটা খুশি নন বিশ্লেষকরা। তাদের মতে আগের বছরও রপ্তানি ছিল কম, ফলে প্রবৃদ্ধি বেশি হলেও বাড়েনি মূল্য সংযোজন কিংবা প্রকৃত আয়। তুলা কিনতে হয়, সুতা কিনতে হয়, কাপড় কিনতে হয়, যেটা জ্বালানির কারণে এগুলোর আবার মূল্য বাড়ছে। তাহলে আমার চেষ্টা করতে হবে কিভাবে উৎপাদনশীলতা আমি বাড়াতে পারি, এবং সেইটা বাড়িয়ে আমার প্রতিযোগিতার সক্ষমতা একদিকে বাড়ানো, অন্যদিকে আমার স্থানীয় মূল্য সংযোজন, যেটা নিট এক্সপোর্ট যেটাকে আমরা বলি, সেটা যাতে আমরা বাড়াতে পারি, এই চেষ্টাটা আমাদের করা উচিত। রপ্তানি বৃদ্ধির পেছনে বরাবরের মতোই বড় অবদান পোশাক খাতের। তথ্য বলছে 2025 সালের এপ্রিলের তুলনায় গেল এপ্রিলে আয় বেড়েছে $75 কোটি, যার বড় কারণ ট্রাম্প ট্যারিফ ঘিরে দেশটির আদালতের বড় সিদ্ধান্ত। বছরে প্রায় $9 কোটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এনার্জি প্যাক ফ্যাশনসের চেয়ারম্যান জানান, সংকটেও উদ্যোক্তারা চেষ্টা করছেন কারখানা সচল রাখতে। আজকে যদি এই কনফিডেন্সটা আমরা বায়ারদের কাছে দিতে পারি, আমরা ক্রাইসিস মোমেন্টেও আমরা প্রাইস বাড়াইনি। আমরা তোমাদের সাপ্লাই চেইন যে কমিটমেন্ট আছে, গ্লোবাল সাপ্লাই চেইনে যে কমিটমেন্ট আছে, সেটা আমরা রাখছি এবং রাখবো। এটা কিন্তু বিজিএম এর প্রত্যেকটা মেম্বার একই জিনিস অ্যাড্রেস করছে যে না, আমরা আজকে যদি সমান সমান চলি, আমি যদি আজকে আমার লসও হয়, আগামীতে যাতে আমি এটা উঠায় নিয়ে আসতে পারি। তবে এপ্রিলে আয় বাড়লেও যোজন দূরত্বে লক্ষ্যমাত্রা অর্জন, কারণ 10 মাসে রপ্তানি মাত্র $39 বিলিয়ন। ফলে বাকি 2 মাসে বিক্রি করতে হবে আরও $16 বিলিয়ন, যা প্রায় অসম্ভব বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আগামী 2 মাসে বেশ ভালো ইতিবাচক প্রবৃদ্ধি লাগবে এই নেগেটিভ 2.2 থেকে বেরিয়ে আসতে। সো আমার মনে হয় যে বেশ বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, এবং টার্গেট আমরা করতে পারবো না বলে মনে হয় না। কস্ট অফ ডুইং বিজনেসের ভিতরে অন্যতম জিনিসটা হচ্ছে আমরা ব্যাংক বরোয়িং আছে। এই ব্যাংক বরোয়িংগুলো যদি সরকার অ্যাড্রেস করে, যেখানে আমার এক্সট্রা ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে, এই জায়গাগুলোতে আমাকে সরকার যাতে অ্যাড্রেস করে। অর্থবছরের 10 মাসে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, পাট, প্লাস্টিক, ওষুধ, হালকা প্রকৌশল সহ বেশ কিছু খাতে। রাকিব হোসেন, 71, ঢাকা। প্রায় প্রস্তুত 21,000 কোটি টাকার বিশাল প্রকল্প, অথচ নেই মোবাইল নেটওয়ার্ক। ফলে চালু করা যাচ্ছে না সময় মতো। বিমানবন্দরের 3য় টার্মিনালের এই সমস্যা কাটাতে 48 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে চায় আরেক দুর্বল কোম্পানি টেলিটক। যদিও আগ্রহ দেখিয়েছিল আরও শক্ত ভিত্তির প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের গড়িমসির কারণে দেরি হচ্ছে গুরুত্বপূর্ণ এই কাজ। ইমদাদ হোসাইনের প্রতিবেদন। নান্দনিকতা, নকশা, গুরুত্ব আর আর্থিক বিচারে অন্যতম বৃহৎ প্রকল্প বিমানবন্দরের 3য় টার্মিনাল। 2023 সালের অক্টোবরে জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে তড়িঘড়ি করে যার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা ছিল পুরোদমে চালু হবে 2024 সালের মধ্যেই, কিন্তু প্রায় 3 বছর হতে চললেও নাম নেই কার্যক্রম শুরুর। কেননা নানা প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম মোবাইল নেটওয়ার্ক না থাকা। মূলত নির্মাণ ত্রুটির কারণেই এই সমস্যা ধরা পড়ে প্রকল্প বাস্তবায়নের শেষ দিকে এসে, কেননা বিষয়টি আমলে রাখা হয়নি শুরু থেকে। ফলে একরকম অকার্যকর অবস্থায় 21,000 কোটি টাকার ঋণ নির্ভর প্রকল্পটি। সমাধানে একাধিক উদ্যোগ আলোচনায় এলেও নানা জটিলতায় শেষ হয়নি 2 বছরেও। তবে এবার সেই কাজে 48 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে আরেক রুগ্ন প্রতিষ্ঠান টেলিটক। সেখানেও আবার সরকার ঋণ দিবে প্রায় 29 কোটি টাকা। সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাবনাও দিয়েছে প্রতিষ্ঠানটি। বলা হয় মোট ব্যয়ে 43 কোটি যাবে টেলিকম যন্ত্রপাতি কেনায়। এর মাধ্যমে 50 Mbps থেকে সর্বোচ্চ 1 Gbps ডাউনলিংক স্পিড সেবা দেওয়া সম্ভব হবে।
থার্ড টার্মিনালের সঙ্গে শুরু থেকে পরামর্শক হিসেবে ছিলেন প্রকৌশলী ডক্টর এম শামসুল হক। তার মতে বিনিয়োগকারী সংস্থা জাইকা শুরু থেকে তাগাদা দিলেও তাতে গড়িমসি করে সরকার, ফলে আরও জটিল হয়েছে পরিস্থিতি। প্রস্তাবনা দিয়েছিল মোবাইল কোম্পানির যারা সংগঠন, কিন্তু তখন এগুলিকে কনসিডারেশনে নেওয়া হয় নাই, বছরের পর বছর চলেছিল। কিন্তু এখন যখন অপারেশনে যাচ্ছে তখন আবার একই জিনিস আসছে, তোমাদের স্থানীয় যারা অপারেটর আছে তাদের মাধ্যমে করো। এইবার সরকার টেলিটককে যখন রিকোয়েস্ট করে তখন তারা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি লাগবে সেটার প্রস্তাবনাটা দেয়। তবে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা করে প্রকল্প গ্রহণ করলে তা সঠিক হতো বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সেখানে গিয়ে আমাকে যদি অন্য নেটওয়ার্কের উপর ডিপেন্ড করতে হয়, ধরুন আমি বলছি যে আমি ওয়াইফাই দিয়ে রেখেছি, কিন্তু পাবলিক ওয়াইফাই ইজ নট অলওয়েজ সেফ এবং অনেকে এটা প্রিকশন হিসেবে ব্যবহার করেন না। সবচেয়ে বড় অপারেটরের গ্রাহকরাও এই এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করছেন, সবচেয়ে ছোট অপারেটরের গ্রাহকরাও টেলিটক সহ অন্যদের গ্রাহকরাও এটা এখান দিয়ে যাতায়াত করছেন। তো তাদের প্রত্যেকের নেটওয়ার্ক থাকাটাই তাদের সামগ্রিক এক্সপিরিয়েন্স। এবং বললাম যে আমরা এয়ারপোর্টে গিয়ে হয়তো আমাদের শেষ 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে কল করি, তাদের সাথে যোগাযোগ করি। আর ওয়াইফাই থাকলে, ওয়াইফাই তো আমার হয়তো ওটিটি কলে কিছুটা সাহায্য করছেন যদি আমি খুব বেশি সিকিউরিটি কনসার্ন না হই, বা নর্মাল ভয়েস কল হয়তো আমি আমার গ্রামের বাড়িতে কল করছি যারা ভয়েসের উপরে ডিপেন্ডেন্ট, সেটা তো ইম্পসিবল হয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ করতে চায় টেলিটক। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। টাকা কর্তন, আমানত ফেরত এবং লেনদেন স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। এ সময় বিক্ষোভকারীরা তালা ঝুলিয়ে দেন। তারা জানান, জমাকৃত টাকা তুলতে না পারায় সংসার চালাতে পারছেন না অনেকে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় ও হেয়ারকাট বাতিলের দাবিতে সোমবার সকালে মিছিল নিয়ে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ এলাকায় এক্সিম ব্যাংকে যান আমানতকারীরা। মূল টাকা পাচ্ছি না, মুনাফার টাকা পাচ্ছি না, আমাদেরকে দিনের পর দিন ব্যাংকে ঘুরতে হচ্ছে। কোনোভাবে টাকাগুলো তুলতে পারতেছি না। এফডিআর ভাঙতে গেলে বলে তাদের ওখানে হেয়ার কাট করতে হবে, আর সেমি এক্সামের টাকা তুলতে গেলে আমার লাগতেছে 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, তারা আমাকে দেয় 1000 টাকা, 2000 টাকা আশ্বাস দেয়। আমরা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমাদের রাজপথে নামার কথা ছিল না, কিন্তু প্রেক্ষাপটের কারণে নেমেছে। ব্যাংকে গিয়ে ভেতরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। তারা জানান, আমানতের টাকা না পেয়ে দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়ে আন্দোলনে যেতে হয়েছে। পরে আমানতকারীরা স্টাফদের ব্যাংক থেকে বের করে দিয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে দেন। এক্সিম ব্যাংকে তালা ঝুলানোর পর ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যান আমানতকারীরা। সেখানেও ব্যাংক স্টাফদের সাথে বাকবিতণ্ডায় এক পর্যায়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। আমাদের বাঁচা মারার প্রশ্ন, আমাদের শেষ বয়সে এসে আমাদের টাকা আত্মসাৎ করার, আজকে ব্যাংক আত্মসাৎ করতেছে। আমরা বাংলাদেশের লাইসেন্সকৃত ব্যাংকে টাকা রেখেছি, সুতরাং কেন্দ্রীয় ব্যাংকে এই দায়ভার বহন করতে হবে। আমরা কোনো হেয়ার কাট মানি না, মানব না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের ব্যাংকের কোনো ক্ষতি না করার অনুরোধ জানানো হয়। আমরা তো আসলে দিয়ে যাচ্ছি, বাংলাদেশ ব্যাংক যে বলছে ও দিয়ে যাচ্ছি, এবং সামনে আরও দেওয়ার চেষ্টা করতেছে আর কি। ওনাদের ডিমান্ড আছে, আমরা চেষ্টা করতেছি ডিমান্ড ফুলফিল করার জন্য। তো আশা করি হয়তো শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের এই অনুসারে আমরা হয়তো স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারি। এদিকে দাবি না মানলে ব্যাংক অচল করে দেয়া সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমানতকারীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। প্রকৃত বিনিয়োগকারী পেলে সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের হাতে ছেড়ে দেবে সরকার। দুপুরে নিজ কার্যালয়ে কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বলেন, দুর্বল 5 ব্যাংকের বিনিয়োগকারীদের সাময়িক স্বস্তি দিতেই এই উদ্যোগ নিয়েছিল সরকার, যা একীভূত আকারে কাজ শুরু করে গত ডিসেম্বর থেকে। এই সময় ব্যাংকগুলোর আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলেও জানান তিনি। বলেন, ভালো কোনো প্রস্তাব পেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার। এদিকে চট্টগ্রামে টাকা না পেয়ে গ্রাহকদের কয়েকটি ব্যাংকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়া কারও এখতিয়ার নেই প্রতিষ্ঠান তালাবদ্ধ করার। যারা এই পরিস্থিতি তৈরি করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আর্থিক প্রতিষ্ঠান অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের চাইতে অধিকতর সুরক্ষিত হওয়ার কথা। এইরূপ একটি প্রতিষ্ঠানে যখন দিনে দুপুরে যারা তালা লাগানোর মতো দুঃসাহস দেখায়, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। হেলথ কন্ডিশন কিছুটা ইমপ্রুভ হলেই বোনাফাইড কোনো ইনভেস্টরের হাতে এই ব্যাংকগুলিকে তারা তুলে দিবে। আমরা যতটুকু জানি এখনও পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়নি। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি বলেন, পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়ার ন্যায্য দাম নিশ্চিতেও কাজ করবে সরকার, আর মূল্যবান এই সম্পদ যাতে নষ্ট না হয় সেজন্য প্রশিক্ষণ দেওয়া হবে ইমাম ও মুয়াজ্জিনদের। একই সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর হতে হবে জেলা প্রশাসকদের। এ সময় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের কথাও বলেন তিনি। এছাড়া 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও ডিসেম্বর নাগাদ 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। তাদের কাছে আমরা একটা জিনিস চেয়েছি যে আগামী দিনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য বেশি বেশি নজরদারি ইত্যাদির বিষয়ে তাদের কাঙ্ক্ষিত ভূমিকা, এবং আগামী দিনে প্রশাসন এবং সরকার, নির্বাচিত সরকার, আমরা দুই মিলে সমন্বিতভাবে এই পদক্ষেপগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই সম্পর্কে আমরা তাদেরকে বলেছি। প্রত্যেক মন্ত্রণালয়ের পক্ষ থেকেই তাদের ইতিমধ্যে যে প্রস্তুতিগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে, এবং এই ক্ষেত্রে জেলা প্রশাসনের দিক থেকে যে বাধাগুলো আসে, যে সমস্ত সমস্যার তারা মুখোমুখি হন, সেই সব বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করছেন, তারা তাদের মতামত দিচ্ছেন, এবং একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা কতগুলো ধারণার মধ্যে পৌঁছাচ্ছি। বিশ্বজুড়ে তেল সংকটকে তোয়াক্কা না করে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে কাজ করছে চীন। তথ্য বলছে, বছরের প্রথম 3 মাসে দেশটির ইভি রপ্তানি বেড়েছে 78%। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় বাজার হওয়ার সুবাদে বেইজিংয়ে কমেছে দৈনিক অন্তত 10 লাখ ব্যারেল তেলের ব্যবহার। নাদি ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধে বিশ্বজুড়ে যখন আকাশ ছোঁয়া জ্বালানির দাম, ঠিক সে সময়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ কাজে লাগাচ্ছে চীন, যেখানে শুরুতে মনোযোগ বাড়াচ্ছে অভ্যন্তরীণ বাজারে। দেশটিতে বিক্রি হওয়া অত্যাধুনিক গাড়ির অধিকাংশই এখন ইলেকট্রিক কিংবা হাইব্রিড। ফলে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ির বাজার হওয়ার সুবাদে দেশটিতে দৈনিক তেলের ব্যবহার কমেছে অন্তত 10 লাখ ব্যারেল। বাজার সম্প্রসারণের অংশ হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্রেতা টানতেও নানা উদ্যোগ হাতে নিয়েছে চীন, যার মধ্যে অন্যতম চার্জিং অবকাঠামো তৈরি সহ নানা প্রযুক্তির আধুনিকায়ন, যা উঠে আসে চলতি সপ্তাহে শেষ হওয়া বেইজিং অটো শোতে। এছাড়াও রয়েছে ব্রাজিল, দক্ষিণ কোরিয়া কিংবা যুক্তরাজ্যের মতো দেশগুলোতে স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে বাজার দখলের চেষ্টা। ফলে বিশ্ববাজারে বাড়ছে বিক্রি। তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের বৈদ্যুতিক গাড়ির রপ্তানি বেড়েছে 78%। এদিকে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কাজ করছে ইউরোপ। সেই সুযোগে খুব দ্রুত বাজার দখল করছে চীনা কোম্পানিগুলো। তথ্য বলছে, বছরের প্রথম প্রান্তিকে ইউরোপে চীনা গাড়ি বিওয়াইডির নিবন্ধন বেড়েছে 170%। তবে চীনের এই গতিকে আটকে দিতে নানা কৌশল অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। দেশটির বাজারে প্রবেশ সীমিত করতে সামনে আনছে জাতীয় নিরাপত্তার অজুহাত। এছাড়া বিশাল শুল্কের দেয়াল তুলে দেওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন সফটওয়্যারে। এত কিছুর মাঝেও চলতি মাসে শি জিনপিং এর সাথে ট্রাম্পের আলোচনা আশার আলো দেখাচ্ছে, যেখানে ঘুরে ফিরে আসছে একই প্রশ্ন, বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা যুক্তরাষ্ট্রের রুদ্ধ দরজা খুলবে কিনা, সেটি এখন দেখার অপেক্ষা। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।